গল্পটি শুরু হয় 4 জন রাগবি খেলোয়াড়কে নিয়ে, যারা ঠিক করে যে তারা সপ্তাহান্তের ছুটি কাটাতে সমুদ্রের গভীরে একটি আরামদায়ক মাছ ধরার অভিযানে যাবে। 4 বন্ধু খুব ভোরে মেরিনাতে পৌঁছায়। তাদের পরিকল্পনা ছিল খুবই সহজ: সমুদ্রে যাওয়া, কিছু মাছ ধরা, সপ্তাহান্তের ছুটি উপভোগ করা এবং সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরে আসা। তাদের কেউই বুঝতে পারেনি যে এই সাধারণ ভ্রমণটি খুব শীঘ্রই বেঁচে থাকার লড়াইয়ে পরিণত হবে। উইলের জন্য এটিই ছিল প্রথমবার সমুদ্রে যাওয়া, তাই সে বেশ উত্তেজিত ছিল, তবে একই সাথে কিছুটা নার্ভাসও। সে জিজ্ঞাসা করে যে সমুদ্র কি খুব উত্তাল হবে কিনা। মার্কি, যে মূলত নৌকার ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছিল, তাকে আশ্বস্ত করে বলে যে কিছু ঢেউ থাকতে পারে, তবে তা খুব একটা গুরুতর কিছু নয়। এই কথা শুনে উইল কিছুটা শান্ত হয়। বন্দর ছাড়ার আগেই কোরি একটি ওয়াটারপ্রুফ ব্যাগ বের করে সবাইকে তাতে ফোন রাখতে বলে। সে বুঝিয়ে বলে যে সমুদ্রের নোনা জল খুব সহজেই ইলেকট্রনিক্স নষ্ট করে দিতে পারে। সকাল 6:30টার মধ্যে নৌকাটি গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। জল দেখতে চমৎকার ছিল, সকালটি ছিল শান্ত, আর নৌকার স্পিকারে হিপহপ গান বাজছিল। 4 বন্ধু সেই মুহূর্তটি দারুণ উপভোগ করছিল। এদিকে স্থলভাগে ওয়েদার চ্যানেলে সতর্কবার্তা প্রচার করা হচ্ছিল। আবহাওয়াবিদগণ শক্তিশালী ঠান্ডা বাতাস এবং বায়ুমণ্ডলের উপরের স্তরে একটি শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন। নিকের মা টেলিভিশনে এই খবরটি দেখেন এবং সাথে সাথে তাকে ফোন করেন। ফোনটি দীর্ঘক্ষণ বাজার পর ভয়েস মেলে চলে যায়, কারণ ফোনটি তখন ওয়াটারপ্রুফ ব্যাগের ভেতরে বন্ধ ছিল। তিনি একটি মেসেজ রেখে বলেন যে তিনি মাত্র আবহাওয়ার রিপোর্ট দেখেছেন এবং আশা করেন নিক যেন ঝড়ের ব্যাপারে সচেতন থাকে। সমুদ্রের গভীরে পৌঁছে দলটি তাদের প্রথম মাছ ধরার জায়গায় বড়শি ফেলে। নিক খুব দ্রুত একটি বড় মাছ ধরে ফেলে এবং গর্বের সাথে সবাইকে সেটি দেখায়। মার্কি হাসি মুখে বলে যে এই জায়গাটি তাকে কখনো হতাশ করে না। সে জায়গাটির নামও দিয়েছে কুপার্স হোল। কথা বলার সময় উইল লক্ষ্য করে কোরির আঙুলে কিছু একটা জ্বলজ্বল করছে। এটি ছিল 2002 সালের সুপার বোল চ্যাম্পিয়নশিপ রিং, যা কোরি ট্যাম্পা বে বুকানিয়ার্সের হয়ে খেলার সময় জিতেছিলেন। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। কিছুক্ষণ পর মার্কি সিদ্ধান্ত নেয় যে তারা অন্য একটি জায়গায় মাছ ধরার জন্য সমুদ্রের আরও গভীরে যাবে। নৌকাটি আবার দ্রুত গতিতে এগোতে থাকে, কিন্তু যাওয়ার সময় নিক হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। ঢেউয়ের ধাক্কা বাড়তে থাকে এবং নৌকার দুলুনিতে তার পেট খারাপ হয়ে যায়। সে সিক বা সমুদ্রপীড়ায় আক্রান্ত হয়। কয়েক ঘন্টা পর সকাল 9টা নাগাদ তারা অবশেষে মার্কির প্রিয় মাছ ধরার জায়গা গোল্ডেন স্পটে পৌঁছায়। ইঞ্জিন বন্ধ করে তারা নোড় ফেলার প্রস্তুতি নেয়। সবকিছু কিছুক্ষণ ঠিকঠাকই চলছিল, কিন্তু দুপুর 1টার দিকে আকাশ অন্ধকার হতে শুরু করে। ঝড় কাছে চলে আসছে। বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। কোরি নোড়ের দড়ি টানতে শুরু করে, কিন্তু নোড়টি এক চুলও নড়ে না। এটি সমুদ্রের তলদেশের পাথরে আটকে গিয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে টানে, কিন্তু দড়িটি টান টান হয়ে থাকে। মার্কিও তার সাথে যোগ দেয়। এরপর 4 জন মিলে একসাথে টানে। তারা সবাই পেশাদার অ্যাথলেট, অনেক শক্তিশালী মানুষ, কিন্তু তাদের মিলিত শক্তিও নোঙরটিকে নড়াতে পারল না। ইতিমধ্যে আকাশ আরও কালো হয়ে আসছিল। মার্কি একটি সিদ্ধান্ত নেয়। তারা নৌকার ইঞ্জিন ব্যবহার করে নোঙরটি টেনে তোলার চেষ্টা করবে। ইঞ্জিন চালু হয়, নৌকাটি সামনের দিকে এগোতে থাকে। দড়িটি আরও বেশি টান টান হয়ে যায়। মার্কি সবাইকে শক্ত হয়ে ধরে থাকতে বলে, কারণ নৌকাটি মারাত্মকভাবে ঝাঁকুনি দিতে পারে। সে ধীরে ধীরে অ্যাক্সেলারেটর চাপে। ইঞ্জিন গর্জন করে ওঠে, কিন্তু নোঙরটি মুক্ত হবার পরিবর্তে দড়িটি নৌকার পিছনের অংশকে জলের দিকে টেনে নামাতে শুরু করে। নৌকার সামনের অংশ আকাশে উঠে যায় এবং পিছনের দিকটি জলের গভীরে তলিয়ে যেতে থাকে। নৌকাটি এক বিপজ্জনক কোণে হেলে যায়। 4 জনই নৌকার রেলিং আঁকড়ে ধরে পিছনের টানটান হয়ে থাকা দড়িটির দিকে তাকিয়ে থাকে। আর ঠিক সেই মুহূর্তে তাদের কারোরই নজরে আসে না যে সামনে থেকে একটি বিশাল ঢেউ ধেয়ে আসছে। যখন তারা চারপাশের অদ্ভুত শব্দ আর আলোর পরিবর্তন লক্ষ্য করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশাল ঢেউটি সরাসরি নৌকার সামনের অংশে আছড়ে পড়ে। সেই ধাক্কায় নৌকাটি মুহূর্তের মধ্যে উল্টে যায়, যেন কোনো এক দানবীয় হাত সেটিকে চড় মেরে উল্টে দিল। সবকিছু ওলটপালট হয়ে যায়। যখন তারা শেষ পর্যন্ত জলের উপরে ভেসে ওঠে, তখন তারা এক ভয়াবহ সত্য দেখতে পায়। নৌকাটি পুরোপুরি উল্টে গেছে। এখন তাদের একমাত্র সম্বল বলতে সেই উল্টে যাওয়া নৌকার খোলের অংশটি, যা জলের ওপর ভাসছিল।
চার বন্ধু একে অপরের নাম ধরে চিৎকার করতে শুরু করে, সবাই বেঁচে আছে কিনা তা নিশ্চিত করার জন্য। সৌভাগ্যবশত চারজনই সাড়া দেয়। মার্কি সবাইকে নৌকার কাছাকাছি থাকতে বলে, কারণ এটি তখনও ভাসছে এবং তাদের ওজন ধরে রাখতে পারবে। তারা নৌকাটিকে আবার সোজা করার চেষ্টা করে, কিন্তু এটি ছিল অসম্ভব ভারী। ঠিক তখনই উইলের হঠাৎ একটি কথা মনে পড়ে। নোঙরের দড়িটি তখনও নৌকার সাথে লেগে আছে। নোঙরের ওজন নৌকাটিকে নিচের দিকে টেনে ধরছে, কিন্তু দড়ি কাটার মতো কোনো ছুরি তাদের কাছে ছিল না। তাই উইল একটি ঝুঁকি নেয়। সে জলের নিচে ডুব দেয় এবং নৌকার প্রোপেলারের পাখা ধারালো প্রান্ত ব্যবহার করে দড়িটি কাটার চেষ্টা করে। কিছুটা চেষ্টার পর দড়িটি শেষ পর্যন্ত ছিঁড়ে যায়, কিন্তু এরপরও নৌকাটি উল্টেই থাকে এবং ঝড় ক্রমশ আরও ভয়াবহ রূপ নিতে শুরু করে। প্রায় 30 মিনিট ধরে ভেসে থাকার পর মার্কির মাথায় আরেকটি বুদ্ধি আসে। সে পরামর্শ দেয় যে কাটা দড়িটি নৌকার একপাশে বেঁধে সবাই মিলে টানলে হয়তো নৌকাটি সোজা করা সম্ভব হবে। বুদ্ধিটা যুক্তিসঙ্গত মনে হয়, তাই আবারও চারজন মিলে টানতে শুরু করে। কিন্তু অনেক দূরে স্থলভাগে ঝড়টি দ্রুত ঘনীভূত হচ্ছিল। আবহাওয়াবিদরা এখন সতর্ক করছেন যে এই ঝড়টি ক্যাটেগরি 2 হারিকেনে রূপ নিতে পারে। দুর্ঘটনার 5 ঘন্টা পর তারা অবশেষে সত্যটি মেনে নেয়। নৌকাটি উল্টানো প্রায় অসম্ভব। সমুদ্রের হিমশীতল জল দ্রুত তাদের শক্তি শুষে নিচ্ছিল। প্রতিটি প্রচেষ্টা তাদের মূল্যবান শক্তি নষ্ট করছিল। আর এই বরফ শীতল জলে শক্তির অর্থই হলো জীবন। তাদের অন্য কিছু ভাবতে হবে। মার্কি ভাবতে শুরু করে যে নৌকার ভেতরে কি কি সরঞ্জাম থাকতে পারে। তার মনে পড়ে একটি কুলারের কথা, যাতে খাবার ও জল আছে, যা সম্ভবত দড়ি দিয়ে বাঁধা ছিল। উইল সাথে সাথে লাইফ জ্যাকেটের কথা জিজ্ঞেস করে। মার্কি জানায় যে সেগুলো কেবিনের বাম পাশের কামরায় রাখা আছে, কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা ছিল। যদি তারা কেবিন খোলে তবে নৌকার ভেতর জল ঢুকে পড়বে এবং এটি আরও দ্রুত ডুবে যেতে পারে। এটি ছিল এক কঠিন সিদ্ধান্ত, যতক্ষণ সম্ভব নৌকাটিকে ভাসিয়ে রাখা নাকি লাইফ জ্যাকেট পাওয়ার আশায় সেটি ডুবে যাওয়ার ঝুঁকি নেওয়া। কিছুক্ষণ চিন্তা করার পর তারা সবাই বুঝতে পারে যে নৌকাটি একসময় ডুবেই যাবে, কিন্তু লাইফ জ্যাকেট ছাড়া তারা এই কনকনে ঠান্ডা জলে সারা রাত টিকে থাকতে পারবে না। মার্কি নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন হিসেবে সে দায়িত্ব নেয় এবং অন্ধকার জলের নিচে ডুব দেয়। উল্টে যাওয়া নৌকার কেবিনের ভেতরে লাইফ জ্যাকেট খোঁজার জন্য মার্কি সেই হিম শীতল জলের নিচে অদৃশ্য হয়ে যায়। জলের ওপরে বাকি 3 জন উদ্বেগের সাথে লক্ষ্য করে যে অতিরিক্ত ওজনের কারণে নৌকাটি সামান্য নিচের দিকে দেবে যাচ্ছে। কিছু মুহূর্তে টান টান উত্তেজনার পর কিছুই ঘটে না। এরপর হঠাৎ মার্কি জল থেকে ভেসে ওঠে এবং তার হাতে ছিল লাইফ জ্যাকেট। বাকিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মার্কি আবারও ডুব দেয় এবং আরও 2টি লাইফ জ্যাকেট নিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে তৃতীয়বারের মতো ডুব দেয়। এবার সে আরও মূল্যবান কিছু নিয়ে ফিরে আসে, একটি ফ্লেয়ার গান, সংকেত দেওয়ার পিস্তল। দুর্ঘটনার পর এই প্রথম তারা আশার আলো দেখতে পায়। তারা আরও জানত যে কেবিনের ভেতর এখনও প্রায় 15 বোতল জল আছে। সেগুলো যদি উদ্ধার করা যায় তবে হয়তো তারা আরও বেশি সময় বেঁচে থাকতে পারবে। এবার কোরি নিজে ডুব দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু সে জলের নিচে যাওয়ার সাথে সাথেই আতঙ্কে দ্রুত ওপরে ভেসে ওঠে। সে জানায় যে নিচে সে কিছুই দেখতে পাচ্ছে না। ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তারা দূর থেকে একটি জাহাজের হর্নের শব্দ শুনতে পায়। চারজনই তৎক্ষণাৎ চিৎকার করতে শুরু করে এবং হাত নাড়াতে থাকে। তারা আকাশে ফ্লেয়ার গান থেকে সংকেত ছড়িয়ে এবং যত জোরে সম্ভব চিৎকার করতে থাকে, এই আশায় যে জাহাজটি হয়তো তাদের দেখতে পাবে। কিন্তু জাহাজটি তার নিজের পথেই চলতে থাকে। ধীরে ধীরে হর্নের শব্দ মিলিয়ে যায় এবং শেষ পর্যন্ত জাহাজটি ঝড়ের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কয়েক সেকেন্ড আগে তাদের মনে যে আশার সঞ্চার হয়েছিল তা আবার মিলিয়ে যায়। হঠাৎ নিকের একটি কথা মনে পড়ে। তার ব্যাগটি তখনও নৌকার সাথে বাঁধা আছে এবং তার ফোনটি সেটির ভেতরেই আছে। যদি সে ফোনটি উদ্ধার করতে পারে তবে হয়তো তারা কাউকে কল করতে পারবে। এই চিন্তাটি তাদের মনে নতুন আশা জাগায়। নিক জানায় যে ডুব দেওয়ার আগে তার শরীরটা একটু গরম করে নেওয়া দরকার। তারা যখন অপেক্ষা করছিল তখন উইল পরিস্থিতি হালকা করার জন্য একটি রসিকতা করার চেষ্টা করে। সে তাদের এই অবস্থাকে একটি বাজি স্পোর্টস রেকর্ডের সাথে তুলনা করে। যদিও তারা চরম ক্লান্ত এবং শীতে জমে যাচ্ছিল, তবুও তাদের মুখ থেকে ছোট্ট একটা হাসি বেরিয়ে আসে। এদিকে স্থলভাগে নিকের প্রেমিকা পলা এবং তার মা দুশ্চিন্তা করতে শুরু করেন, কারণ কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। শেষ পর্যন্ত তারা পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। সমুদ্রের মাঝখানে নিক অবশেষে ডুব দেয় এবং সেই ওয়াটারপ্রুফ ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা উল্লাসে ফেটে পড়ে। তারা তাদের ফোনগুলো বের করে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু প্রতিটি ফোনেই একই বার্তা দেখাচ্ছিল, নো সিগন্যাল, কোনো সংকেত নেই। নিক হতাশায় চিৎকার করে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে যে জরুরি পরিষেবা তো সব জায়গায় কাজ করার কথা।
স্যাটেলাইট বা অন্য কিছুর মাধ্যমে। কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। সমুদ্রের মাঝখানে তাদের ফোনগুলো ছিল সম্পূর্ণ অকেজো। মার্কি সবাইকে ফোনগুলো বন্ধ করে রাখতে বলে, যাতে ব্যাটারি বাঁচে, যদি পরে কখনো সংকেত পাওয়া যায় সেই আশায়। ইতিমধ্যে কর্তৃপক্ষ সন্দেহ করতে শুরু করে যে কিছু একটা ভুল হয়েছে। মেরিনাতে তারা একটি পিকআপ ট্রাক এবং নৌকার খালি ট্রেলার খুঁজে পায়, যা ইঙ্গিত দিচ্ছিল যে মানুষগুলো সমুদ্রে গেছে এবং আর ফিরে আসেনি। কোস্টগার্ডকে সতর্ক করা হয় এবং একটি তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু সমুদ্রে ভাসতে থাকা 4 বন্ধুর কোনো ধারণাই ছিল না যে তাদের সাহায্যের জন্য উদ্ধারকারী দল বেরিয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা আরও বাড়ে। মার্কি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছিল এবং সে ঠিকমতো কথা বলতে পারছিল না। নিক তাকে সাহস দেওয়ার চেষ্টা করে। সে বুঝিয়ে বলে যে ঠান্ডা অনুভব করা আসলে একটি ভালো লক্ষণ, কারণ এর মানে শরীর তখনও লড়াই করছে। আসল বিপদ তখন শুরু হয় যখন কেউ আর ঠান্ডা অনুভব করে না। তার মানে শরীরের তাপমাত্রা এতটাই কমে গেছে যে মস্তিষ্ক আর কাজ করছে না। নিজেদের মনোবল অটুট রাখতে বন্ধুরা তাদের অ্যাথলেটিক ট্রেনিংয়ের সময় ব্যবহৃত অনুপ্রেরণামূলক স্লোগানগুলো চিৎকার করে বলতে শুরু করে। এখন এটি কেবল একটি স্লোগান ছিল না, এটি ছিল তাদের বেঁচে থাকার দৃঢ় সংকল্প। কিন্তু হঠাৎ করি অদ্ভুত কিছু লক্ষ্য করে। বৃষ্টি থেমে গেছে। নিক রসিকতা করে বলে, হয়তো ঈশ্বর তাদের প্রার্থনা কবুল করেছেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দূরে একটি অদ্ভুত গুড়গুড় শব্দ শুনতে পায়। ওটা বজ্রপাত ছিল না, বিশাল কিছু একটা জলের ভেতর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শব্দটা আরও জোরালো হতে থাকে। সমুদ্রের উপরিভাগ অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করে, যেন শক্তিশালী কিছু জলকে সামনের দিকে ঠেলে দিচ্ছে। তারপর তারা সেটি দেখতে পায়, আরেকটি বিশাল ঢেউ। ঢেউটি একটি চলন্ত দেয়ালের মতো তাদের দিকে ধেয়ে আসছিল। এর ধাক্কায় 4 জন চারদিকে ছিটকে পড়ে। সমুদ্র আবার তাদের গিলে নেয়। কয়েক মুহূর্তের জন্য সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। জল, অন্ধকার আর চাপা চিৎকার। শেষ পর্যন্ত তারা আবার একে অপরকে খুঁজে পায় এবং উল্টে যাওয়া নৌকার উপর উঠে আসে। কিন্তু উইল যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তার পা মারাত্মকভাবে কেটে গেছে এবং জল রক্তে লাল হয়ে যাচ্ছে। এদিকে কোস্টগার্ড উদ্ধার অভিযানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল, কিন্তু ঝোড়ো পরিস্থিতির কারণে তল্লাশি চালানো অসম্ভব হয়ে পড়ছিল। সমুদ্রে পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে ওঠে। ঢেউগুলো বারবার তাদের নৌকা থেকে ফেলে দিচ্ছিল। প্রতিবার জলে পড়ার পর তাদের আবার উপরে ওঠার জন্য আপ্রাণ লড়াই করতে হচ্ছিল। প্রতিটি প্রচেষ্টা তাদের শরীর থেকে আরও শক্তি কেড়ে নিচ্ছিল। ঠিক তখনই কেউ একজন চিৎকার করে ওঠে। জলের নিচে বিশাল কিছু একটা নড়াচড়া করছে। আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। একই সময়ে মার্কির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সে ক্ষীণ স্বরে বলতে থাকে যে তার খুব অদ্ভুত লাগছে, যেন শরীরের ভেতর থেকে কিছু একটা তাকে দূরে টেনে নিয়ে যাচ্ছে। নিক সাথে সাথেই বুঝতে পারে কি ঘটছে। এটি হাইপোথার্মিয়া। মার্কির শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে। শীঘ্রই সে হ্যালুসিনেশন বা বিভ্রম দেখতে শুরু করে। সে বলে যে সে দেখতে পাচ্ছে তার মেয়ে কাছেই দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। নিক মরিয়া হয়ে তাকে ঝাঁকাতে থাকে এবং বলে যে তার মেয়ে সেখানে নেই। কিন্তু মার্কির চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। যে সমুদ্র একসময় তাকে প্রশান্তি দিত, আজ যেন তাকে চিরতরে কেড়ে নিতে প্রস্তুত। তারা সবাই মিলে নিজেদের শরীর দিয়ে তাকে দেওয়ার চেষ্টা করলেও মার্কি ক্রমেই দুর্বল হয়ে পড়ে। অবশেষে সে জলের নিচে তলিয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। তাদের একজন বন্ধু হারিয়ে গেল। সেই রাতে পরে কোরিও নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। সে পাগলের মতো আচরণ করতে থাকে, চিৎকার করে এবং হাত পা ছড়ে যেন সে কোনো অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছে। তার মস্তিষ্ক আর বাস্তবতা ও বিভ্রমের পার্থক্য বুঝতে পারছিল না। তার কিছুক্ষণ পরেই কোরিও সমুদ্রের অতলে হারিয়ে যায়। এখন শুধু নিক আর উইল অবশিষ্ট রইল, এক অন্ধকার এবং অন্তহীন সমুদ্রে ভাসমান 2 জীবিত যাত্রী। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু উইলের অবস্থাও খারাপ হতে থাকে। তার ক্ষতটি কয়েক ঘন্টা ধরে নোনা জলের সংস্পর্শে ছিল এবং হাইপোথার্মিয়ার কারণে সে প্রলাপ বকতে শুরু করে। এক পর্যায়ে সে হঠাৎ বলে যে তার খুব গরম লাগছে, যদিও সমুদ্রের জল তখন বরফ শীতল। নিক তৎক্ষণাৎ বুঝতে পারে এর অর্থ কী। এটি হাইপোথার্মিয়ার শেষ ধাপ। উইল তার জামা কাপড় খুলতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সে গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। নিক তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই আরেকটি বিশাল ঢেউ তাদের ওপর আছড়ে পড়ে। উইল ভেসে যায়। নিক দড়ি ধরে তাকে টেনে আনার চেষ্টা করে, কিন্তু উইল জ্ঞান হারায়। মুহূর্তের মধ্যেই আরেকটি ঢেউ তাকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে যায়। নিক বারবার তার নাম ধরে চিৎকার করে, কিন্তু সমুদ্র কেবল নিস্তব্ধতা দিয়ে তার উত্তর দেয়।
এখন নিক সম্পূর্ণ একা। 4 বন্ধু এই যাত্রা শুরু করেছিল, এখন কেবল একজনই অবশিষ্ট। ক্ষণিকের জন্য নিক রাগে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে। সে সমুদ্রকে অভিশাপ দেয়, ভাগ্যকে অভিশাপ দেয় এবং পুরো পৃথিবীকে অভিশাপ দেয়। সে প্রশ্ন করে কেন কেবল সেই জীবিত বেঁচে আছে। কিন্তু অবশেষে তার বাবার বলা একটি কথা তার মনে পড়ে, কখনো তাদের দলে থেকো না যারা হাল ছেড়ে দেয়। নিক উপলব্ধি করে যে যদি সে বেঁচে ফিরে তবেই সে বিশ্বকে জানাতে পারবে তার বন্ধুরা শেষ মুহূর্ত পর্যন্ত কত সাহসিকতার সাথে লড়াই করেছিল। তাই সে উল্টে যাওয়া নৌকাটি আঁকড়ে ধরে পড়ে থাকে। স্থলভাগে কোস্টগার্ড তল্লাশি চালিয়ে যাচ্ছিল। অবশেষে একটি উদ্ধারকারী নৌকা সেই এলাকা দিয়ে যাওয়ার সময় যখন নিক ক্লান্তিতে চোখ বুজছিল, তখন কেউ একজন তাকে উল্টানো নৌকার উপর ভাসতে দেখে। খবরটি সাথে সাথে পৌঁছে দেওয়া হয় এবং একটি উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে পাঠানো হয়। হেলিকপ্টারটি পৌঁছলে নিক ধীরে ধীরে মাথা তুলে উপরের দিকে তাকায়, কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে বুঝতে পারছিল না এটি বাস্তব নাকি কোনো বিভ্রম। উদ্ধারকারী দল একটি দড়ি নামিয়ে দেয় এবং তাকে ওপরে টেনে তোলে। যখন তারা তার নাম জিজ্ঞাসা করে, সে ক্ষীণ স্বরে উত্তর দেয়, আমার নাম নিক। কমান্ড সেন্টারে যখন নিকের জীবিত থাকার খবর পৌঁছায়, তার পরিবার স্বস্তির অশ্রুতে ভেঙে পড়ে। কিন্তু অন্য 3টি বাড়িতে ফোনে রিং হলেও কেউ ধরেনি, কারণ তাদের প্রিয়জনরা আর কোনোদিন ফিরবে না। আরও কয়েকদিন তল্লাশি চালানো হয়, কিন্তু মার্কি কুপার, কোরি স্মিথ এবং উইল ব্লিকেলিকে আর খুঁজে পাওয়া যায়নি। সমুদ্র তাদের চিরতরে কেড়ে নিয়েছে। নিকি একমাত্র জীবিত ব্যক্তি হিসাবে ফিরে আসে। যদিও সে বেঁচে আছে, তার হৃদয়ের একটি অংশ চিরকাল তার ওই 3 বন্ধুর সাথে সেই সমুদ্রেই থেকে যাবে। আমাদের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটা সাবস্ক্রিপশন আমাদের জন্য নতুন অনুপ্রেরণা।